যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এইচএস 4th সেমিস্টারের 100% কমনযোগ্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, তোমাদের 6 নম্বরের প্রশ্ন থাকে, 4 নম্বরের প্রশ্ন থাকে এবং 2 নম্বরের প্রশ্ন থাকে। আজকের সাজেশানে প্রতিটা অধ্যায় থেকে, অর্থাৎ তোমাদের 6টা অধ্যায় বা 6টা ইউনিট আছে, এই প্রতিটা ইউনিট বা অধ্যায় থেকে আমি তোমাদের 100% কমনযোগ্য 6 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশানটা আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও। আর প্রথম থেকে এই প্রশ্নগুলো তৈরি করো এবং একদম নিশ্চিন্ত থাকতে পারো যে এখান থেকেই তোমরা 100% প্রশ্ন কমন পাবে। বিশেষ করে 4 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন এই সাজেশান থেকে 100%-এর বেশি তোমরা কমন পেয়ে যাবে। চলো তাহলে সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের 1 নম্বর ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন তৈরি করতে হবে, প্রথম অধ্যায় থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে এবং 2 নম্বরের প্রশ্ন আসে। প্রথম অধ্যায় থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে না। এখানে দেখো যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো ভালো করে করবে এবং বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখতে পারো, কারণ তোমাদের বোর্ডে পরীক্ষা হবে এবং এই সিলেবাসে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ এবং এই নাম্বারের উপর ভিত্তি করে পরবর্তীকালে তোমরা যারা কলেজ অ্যাডমিশন নিতে চাইছো কলেজে পড়াশোনা করবে। তাই এখন থেকে চিন্তাভাবনা করে পড়াশোনা করতে হবে। আগে যা হয়ে গেছে সেটা বাদ দাও। এখন এই 4 সেমিস্টার তোমাদের জন্য শেষ সুযোগ। এই সেমিস্টারে তোমরা কিন্তু ফুল মার্কস পাওয়ার চেষ্টা করবে, ফুল মার্কস না পেলেও তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। দেখো 6 নম্বরের প্রশ্ন প্রথমে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা আলোচনা করো, বা এখানে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন বাস্তববাদী মতবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা বাস্তববাদ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আদর্শবাদ মতবাদের মূল বক্তব্য ব্যাখ্যা করো। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে মার্ক্সবাদের গুরুত্ব আলোচনা করো। এবার 2 নম্বরের প্রশ্ন দেখো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। পরের প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। তারপরে বাস্তববাদ মতবাদের প্রবক্তাদের নাম, অর্থাৎ 2-3 জন প্রবক্তার নাম তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে। আদর্শবাদ কোন সময়কালে সর্বাধিক প্রভাব ফেলেছিল। নেক্সট আছে উদারবাদ কোন রাজনৈতিক চিন্তাধারার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল, অর্থাৎ উদারনীতিবাদের কথা বলা হচ্ছে এখানে। পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সীয় তত্ত্ব বলতে কী বোঝো। পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের 2টি বৈশিষ্ট্য। নেক্সট 2 জন বাস্তববাদী তাত্ত্বিকের নাম। নেক্সট উদারবাদের 2টি বৈশিষ্ট্য। নয়া বাস্তববাদ কাকে বলে। বাস্তববাদের 2টি বৈশিষ্ট্য। 2 জন আদর্শবাদী তাত্ত্বিকের নাম, আদর্শবাদের বৈশিষ্ট্য। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব কি। মার্কস এঙ্গেলস লেনিনের 1টি বা 2টি করে বইয়ের নাম তোমাদের মনে রাখতে হবে। দ্য 20 ইয়ার্স ক্রাইসিস এবং পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের লেখককে। নয়া বাস্তববাদের 2 জন প্রবক্তা। আর আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদ বলতে কী বোঝো। এগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। এবার আসি ইউনিট 2। ইউনিট 2 থেকে কি তৈরি করতে হচ্ছে তোমাদের। দেখো, ইউনিট 2 থেকে 4 নম্বরের প্রশ্ন আসে এবং 2 নম্বরের প্রশ্ন আসে। এখান থেকে আবার 6 নম্বরের কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে না। দেখো, এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের সিলেবাসে কিন্তু এই যে পোর্শনটা আমি এই 20 মিনিট এই পোর্শনটা কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এই পোর্শনটুকু এখন নতুন সিলেবাসে তোমাদের কিন্তু আছে। তোমরা দেখবে প্রণব কুমার দালালের বইয়ে দেখবে সেখানে নতুন সিলেবাস আপডেট দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই পোর্শনটা নেই, এটুকুনি পোর্শন আছে এবং আমি এটুকু পোর্শনের ওপরেই প্রশ্ন এখানে রেখেছি। দেখো, এখানে 4 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। সেকেন্ড প্রশ্ন আছে সার্কের উদ্দেশ্য ও কার্যাবলী। নেক্সট আসিয়ান কি এর 2টি লক্ষ্য। তারপর দেখো
এই বিস্মেকের গঠনের প্রেক্ষাপট উদ্দেশ্য, এই প্রশ্নটা তোমাদের করতে হবে না, কারণ এই প্রশ্নটা আমি কিন্তু নতুন সিলেবাসের মধ্যে পেলাম না, তাই এই প্রশ্নটা তোমাদের আমি বাদ দিতে বলছি। তারপরে দেখো, তারপরে আছে ইউরোপীয় ইউনিয়নের গঠন ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা মানে কার্যাবলী। আসিয়ানের অর্থনৈতিক ক্ষেত্রে অবদান সংক্ষেপে লেখো। এবার 2 নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলো করবে দেখে নাও। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম কি? আঞ্চলিক সহযোগিতা কাকে বলে? সার্কের সম্পূর্ণ নাম কি? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? আসিয়ানের পুরো নাম কি? সাফটা কি? আসিয়ানের সদর দপ্তর কোথায়? আসিয়ান কি? আসিয়ানের মূল উদ্দেশ্য কি? ব্রেক্সিট কি? ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? কোন আঞ্চলিক সংস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে? নেক্সট, কোন সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার সহযোগিতা বৃদ্ধি করে? নেক্সট, সার্কভুক্ত দেশগুলির নাম উল্লেখ করো। সার্কের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট, সার্কের সাফল্যর পথে যে কোনো 2টি প্রতিবন্ধকতা উল্লেখ করো। আসিয়ানের একটি সদস্য দেশের নাম, তারপরে দেখো বিমস্টেকের একটি সদস্য দেশের নাম। এই বিমস্টেকটা তোমরা একটু বাদ দেবে, এটা করতে হবে না। তারপরে ইউরোপীয় ইউনিয়ন থেকে দেখো, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার 2টি কারণ লেখো। তারপরে দেখো, তারপরে 3 নম্বর ইউনিটটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমরা যারা এই পেপারের অর্থাৎ এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাইছো এই সাজেশানের ওপরে, তোমরা নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ কিনতে পারো। দেখো, এবারে 3 নম্বর ইউনিট বিশ্বায়নের ওপর অর্থাৎ গ্লোবালাইজেশনের ওপর আছে। সেখানে 4 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং 2 নম্বরের প্রশ্ন পরীক্ষা আসবে। এখান থেকেও কোনো 6 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকছে না। এবার এই বিশ্বায়ন চ্যাপ্টার আছে, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে বুঝে নাও। প্রথম প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি ও রূপ আলোচনা করো। তারপরে বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক বিশ্বায়ন নিয়ে আলোচনা, ভারতের ওপর বিশ্বায়নের 2টি প্রভাব, ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের ভূমিকা, বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমিকতাকে চ্যালেঞ্জ করে তা লেখো, বিশ্বায়নের ইতিবাচক আর নেতিবাচক প্রভাব। এরপরে 2 নম্বরের প্রশ্ন দেখো এখান থেকে, বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়নের 2টি কুফল উল্লেখ করো। বিশ্বায়নের একটি রাজনৈতিক প্রভাব। সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে কি বোঝো? অর্থনৈতিক বিশ্বায়ন শব্দটি ব্যাখ্যা করো। বিশ্বায়নের 2টি প্রভাবিত ক্ষেত্র, জাতি রাষ্ট্রের ওপর বিশ্বায়নের প্রভাব, বিশ্বায়নের 2টি বৈশিষ্ট্য, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের 2টি প্রভাব, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে বিশ্বায়নের 2টি ইতিবাচক প্রভাব, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে বিশ্বায়নের 2টি কুফল উল্লেখ করো। তারপরে দেখো, তারপরে অর্থনৈতিক বিশ্বায়নের একটি উদাহরণ, রাজনৈতিক বিশ্বায়নের একটি প্রভাব, ভারতের কৃষিক্ষেত্রের ওপর বিশ্বায়নের প্রভাব, ভারতে ওষুধ শিল্পের ওপর বিশ্বায়নের প্রভাব। এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এবারে 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট থেকে দেখো ভারতের সরকারের কাঠামো ও বিচার ব্যবস্থা। এই ইউনিটটা তোমাদের অনেক বড় চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার একটা ইউনিটের মধ্যে সিলেবাসে রাখা কিন্তু আদৌ উচিত হয়নি। যাই হোক, এখান থেকে যে প্রশ্ন তোমরা তৈরি করবে দেখে নাও, আর অবশ্যই আজকে ক্লাসটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে, তারাও যাতে দেখার সুযোগ পায়। এবারে এই যে চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 4, এখান থেকে 6 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন আসে। এখান থেকে 4 নম্বরের কোনো প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে না। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, প্রধানমন্ত্রীর ভূমিকা ও ক্ষমতা ব্যাখ্যা করো, মুখ্যমন্ত্রীর কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা ও দায়িত্ব, আমলাদের ভূমিকা কার্যাবলী, লোকসভার গঠন ও কার্যাবলী, রাজ্যসভার গঠন ও কার্যাবলী, বিধানসভার গঠন ও কার্যাবলী, স্পিকারের ভূমিকা ও ক্ষমতা, সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা, হাইকোর্টের কার্যাবলী ও গুরুত্ব, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, লোক আদালতের প্রয়োজনীয়তা, লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক আর বিচার বিভাগের স্বাধীনতা আলোচনা করো। এখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্ন আকারে তৈরি করতে হবে। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন এবারে বুঝে নাও তোমরা। 2 নম্বরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত? ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? ভারতের রাষ্ট্রপতি কিভাবে এবং কাদের দ্বারা নির্বাচিত হন? কোন পদ্ধতিতে, কাদের দ্বারা, কেন রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন? রাষ্ট্রপতির
জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা কয় প্রকার ও কী কী? পকেট ভেটো বলতে কি বোঝো? রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? কিচেন ক্যাবিনেট কি? রাষ্ট্রপতির দুটি বিচার সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো। প্রধানমন্ত্রীকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলা হয় কেন? রাজ্যসভার সদস্য সংখ্যা কত? রাজ্যসভা কিভাবে গঠিত? লোকসভার সদস্য হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে? লোকসভার অধ্যক্ষ কিভাবে নিযুক্ত হন? তারপরেই আছে লোকসভার অধ্যক্ষের অপসারণ করা হয় কিভাবে? অর্থ বিলের ব্যাপারে রাজ্যসভার ভূমিকা। অনাস্থা প্রস্তাব কি? জিরো আওয়ার কাকে বলে? বাজেট কাকে বলে? লোকসভার কোরাম কি? রাজ্যসভার দুটি স্বেচ্ছাধীন ক্ষমতা। বর্তমানে ভারতের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট? লোকসভা ও রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা। লোকসভা ও রাজ্যসভার সদস্য সংখ্যা। পশ্চিমবঙ্গে কত সাল পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল? রাষ্ট্রপতি রাজ্যপালের কার্যকাল কতদিন? ভারতের কোন রাজ্য বিধান পরিষদ আছে? ভারতের পার্লামেন্টের কটি কক্ষ, তাদের নাম লেখো। সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকেন? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল কতদিন? কোন পদ্ধতিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করা যায়? লোক আদালত কি? এগুলো 2 নম্বরের প্রশ্ন। এবারেই আসি 5 নম্বর ইউনিট অর্থাৎ 5 নম্বর অধ্যায়। এখান থেকে যেগুলো তোমাদের করতে হবে, এখানে তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকে এবং 2 নম্বরের থাকে। এখান থেকে 6 নম্বরের প্রশ্ন তোমাদের সিলেবাসে কিন্তু নেই। এবারে এখানে কি প্রশ্ন তোমরা 4 নম্বরের তৈরি করবে দেখো। নাগরিক সমাজ বলতে কি বোঝো? নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব। নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে টিকা। চিপকো আন্দোলন সম্পর্কে টিকা। নাগরিক সমাজ সম্পর্কে গ্রামসির ধারণা। নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা। তারপর 2 নম্বরের প্রশ্ন, নাগরিক সমাজের সংজ্ঞা। গ্রামসি প্রদত্ত নাগরিক সমাজের সংজ্ঞা। রাজনৈতিক দল কি নাগরিক সমাজের অংশ? তারপরেই আছে দেখো, ধর্মীয় প্রতিষ্ঠান কি নাগরিক সমাজের অংশ? চিপকো আন্দোলন কেন হয়েছিল? নর্মদা বাঁচাও আন্দোলন কি নাগরিক সমাজের দুটি বৈশিষ্ট্য? এবারে আছে দেখো 6 নম্বর ইউনিট। 6 নম্বর ইউনিট দেখো, 6 নম্বর ইউনিটের নাম হচ্ছে সংবিধান সংশোধন ও স্থানীয় সরকার। ঠিক আছে, এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন আসে এবং 2 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। 6 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকে না। এবার এখান থেকে যেগুলো তৈরি করবে দেখো, অনুচ্ছেদ 368 অনুযায়ী সংবিধান সংশোধন পদ্ধতি অর্থাৎ সংশোধনের পদ্ধতি লেখো। অর্থাৎ এখানে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে 73তম সংশোধনের বৈশিষ্ট্য। নেক্সট আছে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, পৌরসভার গঠন ও ক্ষমতা কার্যাবলী। পঞ্চায়েতে অর্থের উৎস লেখো। 74তম সংশোধনের বৈশিষ্ট্য। তারপরেই আছে দেখো পৌরসভার গঠন ও কাজ। গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কাজগুলি লেখো। জেলা পরিষদের গঠন কার্যাবলী। পৌরসভার আয়ের উৎসগুলি লেখো। কলকাতা কর্পোরেশনে স্বপরিষদ মেয়রের গঠন ও কার্যাবলী। এবার এখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি আর এগুলো পড়ছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। দেখে নাও তোমরা, আমি খুব আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও।